জিনিস পড়তেছি, কত আগে জিনিস পড়তেছি, মোটামুটি বলতে পারো যে 1970-এর জিনিস পড়তেছি আমরা। হ্যাঁ, আমরা 70s-এর মানে লেট 70s 78-এর দিকে এটা আসছে, বাট 70s-এ বলতে পারো। তো আমরা 70s-এর জিনিস পড়তেছি। তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের এত সাইমultaneous ছিল না। তুমি বলবা যে রিটার্ন 0 আর সে 0 দিয়ে দিবে, হ্যাঁ এটা তো সিতে অনেক পরে আসছে। বাট আগে যখন আমরা এই মাইক্রোপ্রসেসরকে যখন আমরা প্রোগ্রাম করতাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন আসলে কেমনে হইতো, ঠিক আছে? তখন এই স্টপ করতেও তোমার অনেক কাহিনী করা লাগতো। হ্যাঁ, তখন আমাদের ইন্টারাপ্ট ইউজ করা হতো। অনেক প্রকার ইন্টারাপ্ট আছে। আমরা ইন্টারাপ্ট নিয়ে প্রায় 1-2 ক্লাস শিখবো যে কীভাবে একটা প্রোগ্রাম স্টপ করে। ওকে, তো তোমার এক্সিকিউশন হচ্ছে, তুমি এটাকে থামাবা। এই থামানোটা নিয়েও আমাদের অনেক কিছু দেখতে হবে আর কি, দেখবো আমরা পরে আস্তে আস্তে। তো এই জন্য আমরা বললাম কি, দেখো যে এক্সিকিউট দোজ ইনস্ট্রাকশন টিল স্টপ ইনস্ট্রাকশন ইজ রিচড। সো স্টপ আসার আগে বা ইন্টারাপ্ট আসার আগে আগ পর্যন্ত এটা কি তোমার চলতে থাকবে। তো এক্সিকিউশন হওয়ার পরে স্টপ আসলো, কাজ শেষ, এখন তোমার কী দিতে হবে, আউটপুট দিতে হবে। সো আউটপুটটা কোথায় যাবে, আউটপুটে যাবে অবশ্যই, এবং কিসে যাবে, এই মেশিন ল্যাঙ্গুয়েজে যাবে, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজে যাবে। তো তোমার এই আউটপুটে বাইনারিতে আউটপুট পাওয়া তুমি আর কি, ঠিক আছে? সো মাইক্রোপ্রসেসর কিন্তু তোমার আসলে কি বোঝে না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে না, ঠিক আছে? সে বোঝে হলো মেশিন কোড। হ্যাঁ, তো তোমার বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ হলো 2 প্রকার, একটা হলো কি হাই লেভেল, আরটা হলো লো লেভেল। লো লেভেলের মধ্যে কী কী আছে, এটা হলো তোমার মেশিন, আরটা হলো তোমার অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি আমরা শিখবো এই সেমিস্টারে। হ্যাঁ, আমি 8086টা শেষ হলে আমরা অ্যাসেম্বলিতে যাব। এই অ্যাসেম্বলি পর্যন্ত আমাদের মিড পর্যন্ত সিলেবাস হবে আর কি। আমরা অ্যাসেম্বলিতে কোডিং করবো। আচ্ছা বলো। মাইক্রোপ্রসেসর হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে কি কোনো শুধুমাত্র বাইনারি নিজে কোনো ডিসিশন নিতে পারে, শুধুমাত্র বাইনারি কোডটা সে বুঝে। হ্যাঁ, যদি আমরা মেশিন লার্নিং কথা বলি, যেমন সাইজেন্টে আসলে সেগুলো আসলে আসলে কোন জিনিস যারা আসলে গ্রাফিক্যাল ইউনিট যারা করে ডিসিশন মেকিং লেভেল। বেসিক্যালি তুমি হ্যাঁ বলি তোমাকে, তুমি বেসিক্যালি যেই জিবিটি ইউজ করো না কেন, তুমি যেই জেনারেশনে ইউজ করো না কেন, তোমার জিনিস কিন্তু কি আসলে হার্ডওয়্যার, তাই না? বেসিক্যালি দিন শেষে কি হার্ডওয়্যার কিন্তু কি বোঝে না, 1-0 ছাড়া কিছু বোঝে না। 1-0 না, বেসিক্যালি কি ভোল্টেজ লেভেল ছাড়া কিছু বোঝে না। সো হাই ভোল্টেজে 1 ধরি, লো ভোল্টেজে 0 ধরি আমরা। সো ভোল্টেজ লেভেল ছাড়া সে কিছু বোঝে না। তো তুমি তারে বুঝাইতেছো, তোমার এটা কী লাগতেছে, ট্রান্সলেটর লাগতেছে, ট্রান্সলেটর ইউজ করতেছো। যেমন আমি যদি একটা ফ্রন্ট দিলাম, সে ওই জিনিসটা আসলে চিন্তা করতেছে, চিন্তা করার পর বুঝতেছে। ও ওটার কথা বলতেছো, এটা তোমার আসলে বেসিক্যালি হলো ওই যে মেশিন লার্নিং। তুমি মডেল ট্রেন করতেছো, বুঝো না? মডেল ট্রেন করতেছো, ওর মেমোরিতে কোথাও না কোথাও এই জিনিসটা আছে। তুমি যে কোশ্চেনটা আস্ক করতেছো, এটা ওর কোথাও না কোথাও আছে, এই টাইপের সে আছে। সে টাইপ দেখে সে তোমার ক্লাসিফিকেশন করে যে কোথায় গেল এটা, তারপরে আস্তে আস্তে সে ন্যারো ইট ডাউন করে, ন্যারো করে তারপর সে ডিসিশন দেয়। ও নিজে থেকে তো কিছু বলে না, এভরিথিং ইজ গিভেন, বুঝছো? এই অনেক সময় তোমার এই যে মিম বেরোয়, মিম থাকে যে আসলে মেশিন লার্নিং বলতে কিছুই না। হ্যাঁ, এই যে খালি তোমার ইফ 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 এরকম ধরো আমি একটা ইফের সিকোয়েন্স নিলাম 1 লাখের। হ্যাঁ, এখন তুমি তো হিউম্যান বিইং, তুমি দিন শেষে মানুষ, তোমার চিন্তা ভাবনা কি সব কিছু লিমিটেড। সো এই 1 লাখের মধ্যে তুমি পড়বাই, ঠিক আছে? যেমন ধরো এটার খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, সেটা হলো তোমার প্রত্যেক রোগী যখন ডাক্তারের কাছে যায়, বা আমরা যখন যাই রোগী হিসেবে, আমরা মনে করি যে আমার রোগটা ইউনিক, ডাক্তারে বলতে হবে খুব সুন্দরভাবে, নাহলে সে ভুল চিকিৎসা দিয়ে দেবে, ঠিক না? কিন্তু ডাক্তারের কাছে তুমি কিন্তু ইউনিক না, ঠিক না? ও তোমার কিন্তু শুনাই, প্রথম 2 কথা শুনে তোমার সে ক্লাসিফিকেশন করে ফেলছে যে এটা 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 শেষ, এই রোগ, ওষুধ দিয়ে ফেলছে, শেষ। ঠিক তেমনি তোমার প্রত্যেক মানুষই ভাবে যে আমি আসলে ইউনিক। আসলে মানুষ ইউনিক না, এটা ভুল কথা। তুমি ইন সাম এক্সটেন্ট আমরা সবাই একরকম, আমাদের চিন্তা ভাবনা সব একরকম, একই রকম। সো তুমি আসলে এটা ধরো আহামরি কিছু না যে তুমি একেবারে নতুন কিছু দিতেছো। এটা তো হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে জিপিইউ গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট না, ওইটার মধ্যে বেশি তফাৎটা কি? ওটা শুধু হচ্ছে যে কি গ্রাফিক্যাল কাজ করে, কারণ ইমেজ প্রসেসিং শুরু করা যায়। বেসিক্যালি তোমার জিপিইউ বলো আর সিপিইউ বলো, সব কিছু কিন্তু তোমার প্রসেসর, ঠিক আছে? বেসিক্যালি প্রসেসরের কাজ কি? প্রসেস করা বলো জিনিসটাকে
কোনো কিছুকে প্রসেস করা, ঠিক আছে। এখন তুমি কত ফাস্ট করতে পারতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার পারফরমেন্স, ঠিক আছে। যেমন ধরো আগে ছিল কত তোমার এই যে ধরো এই যে এগুলো যে পড়তেছি আমরা, এগুলো কিন্তু কার, ইন্টেলের না, এগুলো ইন্টেলের, কিন্তু 8086 কিন্তু ইন্টেলের। কিন্তু তোমার ধরো এই যে এখন কোনটা আছে, ধরো কোরাই 9, ঠিক আছে, কোরাই 9। এই কোরাই 9 বলতে কি বুঝো? কয়টা কোর আছে এখানে? 9টা কোর। এই কোর বলতে কি, এক একটা কোরে এক একটা, মানে ধরো এই কোরাই 9-এর যদি আমি একটা কোর নেই, শুধু ধরো i1টা নিলাম, এই i1 নিয়ে তোমার ফোনের যা কিছু করা যায় সব কিছু করা যাবে। বাকি 8টা যদি আমি নষ্ট করে ফেলি, বাদ দিয়ে দিই, কোনো সমস্যা নেই। তাহলে বাকি 9টা আমি কেন দিতেছি? ফাস্ট করার জন্য। স্বাভাবিক, 9-এর চেয়ে 3 স্লো হবে, ঠিক না? 9-এর চেয়ে 3 স্লো হবে। এখন তুমি সিপিউর মধ্যে সব লোড না দিয়ে তুমি যদি আরও প্রসেসিং বানাও, যে এই কাজগুলো তুমি ভাগ করে দিয়েছো, গ্রাফিক্যাল ইন্টারফেসে যে কাজগুলো আছে একটা ভাগ করে দিলাম আমি, তুমি যদি ভাগ ভাগ করে দাও তাহলে কি তোমার ইজি হইতেছে না ব্যাপারটা? এই কাজটাই তোমার এই যে তখন আসে আর কি। হ্যাঁ, যেমন তোমার আমি একটু পরে আসবো, হ্যাঁ, ধরো আমাদের অনেক কোশ্চেন আসবে, কারণ যেহেতু ধরো আমরা এই টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স, আমরা অনেক কিছু ইউজ করি, হ্যাঁ, তো অনেক কোশ্চেন আসবে, স্বাভাবিক, সমস্যা নেই। বাট আমরা আস্তে আস্তে যখন নাকি ধরো একটু আগায় যাবো না, তখন দেখো সব তুমি অ্যান্সার নিজেই পেয়ে গেছো আর কি। তো যেটা বলতেছিলাম যে তোমার এভলিউশনটা কীভাবে হয়েছে, হ্যাঁ, তোমার এই 8086 যেটা আমরা পড়বো, এটা বেসিক্যালি হলো তোমার 3rd জেনারেশনের, ওকে। আর 5th জেনারেশনের হলো তোমার পেন্টিয়াম কোর যেটারে বলে। 8086 হলো তোমার 16 বিটের প্রসেসর, আর 5th জেনারেশন আসছিল 64 বিটের প্রসেসর। 5th জেনারেশন তোমার কততে, 1980-র দিকে, 85-র দিকে মনে হয় 8th জেনারেশন। এখন চলতেছিল 2025। বলো তো এখন কত বিট হইতে পারে? এক্স্যাক্টলি 64 বিটই কিন্তু, ঠিক আছে। এখনও কিন্তু কি যে আমাদের যে কোরাই 9, 11 জেনারেশন, 13 জেনারেশন সব কিন্তু কি 64 বিট। তার মানে এই বিট আর বাড়ে নাই, কিন্তু দরকার নেই আর বাড়ানো। 2 to the power 64 করে দেখো কত হয়, এত দরকার নেই আমাদের হিসাবে। হ্যাঁ, কম্পিউটেশনাল কস্ট বাড়বে তোমার। এই ইয়াতে একটা জিনিস তোমরা যারা কোডিং পড়ো জানো হয়তো, এই বিগ ও নোটেশন জানো? বিগ ও নোটেশন, তুমি একটা প্রোগ্রাম লিখছো, নট ইনাফ, রেজাল্ট আসছে নট ইনাফ, তোমার এই কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বের করতে হবে। এই কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিরে বলা হলো বিগ ও নোটেশন। বিগ ও নোটেশন সিএসসি জিনিসপাতি, বাট জানা উচিত, কারণ আসলে এখন ট্রিপলি শুধু তুমি যদি বলো যে না আমি কোডিং শিখবো না, আমি সফটওয়্যার শিখবো না, আমি শিখবো না, কি জন্য বলে অ্যালগরিদম শিখবো না, এই রিজিডিটি যদি থাকে তাহলে কিন্তু আসলে বাজারে টিকা যাবে না। হ্যাঁ, বাজারে টিকা যাবে না, কোথাও টিকা যাবে না আসলে। সো এগুলো জানতে হবে। সো বিগ ও নোটেশনটা তুমি দেখতে পারো, খুব মজার জিনিস, ঠিক আছে। তারপরে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, একদম হালকা বেসিক, ঠিক আছে, একদম। হ্যাঁ, ওইটাই ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এগুলো একদম বেসিক, যেগুলো বাংলায় ধরো আছে, এগুলো একটু শিখলা, হ্যাঁ, জানলা আর কি, জানা থাকলো। সো বিগ ও নোটেশনটা হলো তোমার এই জিনিসটাই আর কি, যে কমপ্লেক্সিটিটা কত হইতেছে, এটা কমাই নিয়ে আসাও কি তোমার কোডারের কাজ, ঠিক আছে। যেমন তো অপটিমাইজেশনে যারা কাজ করে, এই যে কয়েকদিন পর পরে দেখো না, যে ফোনে সফটওয়্যার আপডেট আসে, বলে যে তোমার নতুন অপটিমাইজড হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। হ্যাঁ, ওদের বেসিক্যালি কাজ এটাই। না, কোনো একটা প্রবলেম অবশ্যই সলভ করে, বাট সেটা সলভ করতে গিয়ে দেখা যায় একটা প্রবলেম হয়, এটা হইতেই পারে, এটা আসলে বলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে আসলে কোডারের অ্যাকচুয়াল কাজটা কি? কোডার অ্যাকচুয়াল কাজটা হলো তোমার যে তুমি আসলে ধরো ওই যে কোডটা যে দিল তোমাকে, হ্যাঁ, এটা 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 আসলে তুমি ইউজ করতে পারবা কি না, হ্যাঁ, এই জিনিসটা জানার জন্য হলো কোডিং। হ্যাঁ, ধরো তোমার কি মনে হয় চ্যাটজিপিটি শুধু কোডিংই পারে, সার্কিটই পারে, সে কি মেডিকেল সায়েন্সে কিছু পারে না? তাহলে তুমি তোমার যখন রোগ হবে তুমি সিমটম বলবা, সে ওষুধ দিবে, তুমি সেটা খাবা? সে তো খাবা না তুমি। তাহলে কোডটা কেন লিখে নিবা, নিজের কোডটা, ঠিক আছে। সিলেক্টিভিটি, এই যে গতদিন ক্লাস মিস করছো তোমরা, হ্যাঁ, বোঝা যায়। সিলেক্টিভিটি, যে পড়াশোনার গতদিন অনেকক্ষণ পেশাল পারছি এটা নিয়ে আমি, যে পড়াশোনার মেইন উদ্দেশ্য পড়াশোনা করা না, আমরা এটা বলাই ফেলি সবসময়, ঠিক আছে। পড়াশোনার মেইন উদ্দেশ্য, ধরো তুমি মাইক্রোসফটে পড়তেছো, এটা পড়ার মেইন উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য এই 8086 শেখা না,
ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা, এবং আমার ওস্তাদ যারা ছিল তারা ওই কথা বলতো আমাকে, ঠিক আছে, যাদের গুরু মানতাম আর কি আমি। হ্যাঁ, তো পড়াশোনার মেইন উদ্দেশ্য এটা না, এটা হলো অন্যতম উদ্দেশ্য, যেটা যে আমরা পড়তেছি এটা শেখা, এটা হলো অন্যতম একটা উদ্দেশ্য। বাট মেইন উদ্দেশ্যটা হলো তোমার পার্সপেক্টিভ বাড়ানো, তোমার চিন্তা ভাবনা ব্রড করা, তোমার সিলেক্টিভিটি শার্প করা, ঠিক আছে। ধর তোমার সামনে 100টা অপশন আছে, তুমি কোনটা পিক করবা? ধর তোমরা 6 জন আছো এখানে, 100টা অপশন দিলাম আমি, ধর একই রকম, কাইন্ড অফ একই রকম। এই যে বাংলায় থাকতো না আগে 1 2 1 2 3 বা 3টাই, কোনো ঝামেলা হইতো কিন্তু একই রকম লাগতো। সো তোমাদের যদি আমি 100টা অপশন দিয়ে 6 জনকে সিলেক্ট করতে বলি, তোমরা কিন্তু 6 জন দেখা যাবে মোটামুটি 6টাই সিলেক্ট করছো। সো কার সিলেকশন কত বেশি ক্লোজ হয়েছে, প্রিসাইজ হয়েছে, এটা তুমি কেমনে ট্রেন করবা? তুমি নিজেও তো একটা মেশিন লার্নিং হিসেবে চিন্তা করো নিজেকে, তো তোমার তো ট্রেন করাইতে হবে। তুমি একটা মডেলকে ট্রেন করাইছো 10টা ডাটা দিয়ে, আর আমি ধরো ট্রেন করাইলাম 10,000 ডাটা দিয়ে, তাহলে কারটা পারফরমেন্স ভালো আসবে? সোজা হিসাব, আমারটা ভালো আসবে, বেশি ডাটা দিয়ে ট্রেন করাইছি। সো তুমি চিন্তা করো, তুমি একটা হলো ওই মডেল, তুমি যা যা করতেছিল যে ডাটা তোমাকে ট্রেন করানো হইতেছে। তো তুমি যত বেশি ডাটা দিয়ে নিজেকে ট্রেন করাবা, যত বেশি কমপ্লেক্স ডাটা দিয়ে ট্রেন করাবা, তোমার প্রিসিশন, তোমার অ্যাকিউরেসি সব ভালো হবে, বুঝছো? এই জন্যই আসলে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং আমরা পড়ি। ইঞ্জিনিয়ারিং পড়ার দরকারটা কী ছিল বলো? তুমি যদি দিন শেষে ব্যাংকেই জব করো, তুমি তো সহজ সাবজেক্ট নিয়ে পড়তে পারতা, বাংলা নিয়ে পড়তে পারতে। আমি সহজ বলতেছি না, অন্য কারণে ধরো কোডিং ফোডিং নাই, ম্যাথ নাই, এই হিসেবে বলতেছি। হ্যাঁ, তুমি ইসলাম ইতিহাস পড়তে পারতা, ঠিক আছে, তুমি সাহিত্য, তুমি অর্থনীতি পড়তে পারতা, অর্থনীতি যদিও কঠিন, ঠিক আছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ের যেতে সহজ অবশ্যই। ইঞ্জিনিয়ারিং কেন পড়তেছো? ঠিক আছে, জাস্ট বিকজ যেতে তুমি কি তোমার শার্পনেস বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, এনিওয়ে, এগুলো অনেক কথা বলছি আমরা। তো এই হলো তোমার কি মাইক্রোপ্রসেসর কীভাবে কাজ করে। হ্যাঁ, তো বুঝতে পারছো কীভাবে কাজ করে? হ্যাঁ, সো 3টা বেসিক্যালি কী থাকে আমাদের পার্ট থাকবে। হ্যাঁ, কী থাকে? ফেচ, ডিকোড আর এক্সিকিউশন। শেষ। আচ্ছা দেখো, মাইক্রোপ্রসেসরের কিছু টাইপ আছে। হ্যাঁ, কী টাইপের মাইক্রোপ্রসেসর আছে? তোমার রিস্ক, সিস্ক আর হলো স্পেশাল। এই রিস্ক আর সিস্কের মধ্যে পার্থক্য মানে আসে না এরকম জায়গা খুব কম আছে, ঠিক আছে। যেখানেই মাইক্রোপ্রসেসর কোর্স আছে সেখানেই কোশ্চেন আসে, যে কোনো জায়গায় পৃথিবীর। তো এই রিস্ক আর সিস্কের মধ্যে ডিফারেন্স কী? সো রিস্ক হলো তোমার রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিস্ক হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে। তো তুমি বুঝতে পারতেছো রিস্কে কী হয়েছে, তোমার ইনস্ট্রাকশন সেটটা রিডিউসড, আর সিস্কে ইনস্ট্রাকশন সেটটা কমপ্লেক্স। সো আইএস দিয়ে বুঝাইতেছি আমরা হলো ইনস্ট্রাকশন সেট। সো ইনস্ট্রাকশন সেট এখানে হলো রিডিউসড, কমানো, আর এখানে হলো কি কমপ্লেক্স করা। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আমরা ইজিলি ধরতে পারবো। এখন দেখো, রিস্কে কি বলতেছে, তোমার রিডিউস করা, ঠিক আছে, ইনস্ট্রাকশন সেটগুলো রিডিউস করা, ছোট করা। সো তুমি কি করতে পারতেছো, যে আমি কি বলছিলাম, তোমার যে মেমোরি থাকবে, এই তারপরে তুমি কী করো, ফেচ করবা। সো মেমোরি থেকে তুমি ফেচ করে ইনস্ট্রাকশন নিয়ে আসবা, নিয়ে এসে ডিকোড করবা, ডিকোড করে এক্সিকিউট করবা, তাই তো ছিল ব্যাপারটা। ওকে, এখন বেসিক্যালি দেখো তুমি কাজ করতেছো কি নিয়ে, ইনস্ট্রাকশন নিয়ে। মেমোরি থেকে ইনস্ট্রাকশন আনতেছো, সেটাকে ডিকোড করতেছো, সেটাকে এক্সিকিউট করতেছো। সো তোমার ইনস্ট্রাকশন যদি কমপ্লেক্স হয়, তোমার ইনস্ট্রাকশন যদি অনেক বড় হয়, তাহলে এই যে তোমার সাইকেলটা, এটা পূর্ণ হইতে টাইম বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। যদি আমার ইনস্ট্রাকশন রিডিউসড হয়, ছোট হয়, তাহলে টাইম। তো তোমার এখানে কি বলছে, সিম্পল সার্কিট হবে এখানে, ঠিক আছে। তোমার ইনস্ট্রাকশন দেখো কিছু ফিচার আছে, সিম্পল ইনস্ট্রাকশন সেট। আর তোমার ইনস্ট্রাকশন সেট যখন সিম্পল হবে, তোমার একটা টোটাল একটা ধরো কাজ করবা, তুমি ফুল একটা কাজ করবা, একটা কাজ করতে তোমার বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে হবে, কোডটা অবশ্যই বড় হয়ে যাবে, তাই না? যেমন ধরো তোমরা যদি চিন্তা করে দেখো, তোমাকে বললাম যে প্রাইম নাম্বার একটা কোড লিখো, তুমি যদি বিল্ট ইন ফাংশন ইউজ না করো, সেক্ষেত্রে কী হবে, একটু বড় হবে কোডটা, তাই না? আর যদি তুমি ধরো একটা বিল্ট ইন ফাংশন আছে তোমার প্রাইম, ধরো প্রাইম এই ধরো প্রাইম 1 to 10, তাহলে 1 থেকে 10-এর মধ্যে যা যা প্রাইম আছে সে দিয়ে দিবে, কাজ কিন্তু সেমই হইতেছে, কিন্তু একটা তোমার কি হ্যাঁ, তুমি যে বিল্ট ইন ফাংশনটা ইউজ করলা ওটা কিন্তু কি আসলে কমপ্লেক্সড, ঠিক আছে। যেমন তোমরা যারা নাকি এই ইয়া করছো, কনভলিউশন করছো,
কোরিলেশন ডিএসপিতে শিখবা, এবার শিখবা। হ্যাঁ, কনভলিউশন কোরিলেশন ডিএসপিতে শিখবা। হ্যাঁ, সিগন্যাল সিস্টেমে পড়ছো তাই না, এবারও পড়বা, ডিএসপিতেও পড়বা। তো এই কনভলিউশন আর কোরিলেশন কি, ধরো দুটো সিগন্যাল আছে, দুটো সিগন্যালের মধ্যে সিমিলারিটিস কীরকম এটা বের করা হলো কোরিলেশন দিয়ে। ওকে, তো ধরো আমি একটা তোমার টাইম ডিসক্রিট সিগন্যাল দিলাম, দিয়ে বললাম ম্যাটল্যাবে একটা ইয়ে আছে, বিল্ট ইন ফাংশন আছে যেমন CO ডাবলার, ধরো এটা দিয়ে আমি ডাটা দিলাম, তাহলে সে কী করবে, এই দুইটার মধ্যে কোরিলেশনটা বের করে দিবে। সো এটার মধ্যে কিন্তু আসলে এক লাইনে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বাট এটার যদি কোডটা দেখো তুমি, বিশাল বড় কোড, ঠিক আছে, বিশাল বড় কোড। তো বেসিক্যালি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম আর কি আমি। হ্যাঁ, সো এটার মধ্যে তোমার কি ইনস্ট্রাকশন সেটটা কমপ্লেক্সড, বাট আমি যদি বলতাম যে ধরো জাস্ট অ্যাড A, B, তাহলে এখানে কিন্তু এটার ভিতরে আর কোনো কাজ নাই, কিন্তু জাস্ট A আর B কে আমি যোগ করে ফেলছি। বাট এটার ভিতরেও কিন্তু দেখো অ্যাড আছে, গুণ আছে, যোগ বিয়োগ অনেক কিছু আছে এটার মধ্যে, ঠিক না? বুঝতে পারছো না কথা? তাহলে এটা হলো কি তোমার আসলে এই যে অ্যাড দিয়ে যেটা দিয়ে করলো তুমি জাস্ট, এটা হলো কি তোমার RISC রিস্ক, আর এটা দিয়ে যেটা করলো ডাইরেক্ট একবারে যেটা দিয়ে করলো সেটা হলো কি CISC সিস্ক। তাহলে রিস্ক আর সিস্কের মধ্যে পার্থক্য অবশ্যই দেখবা। আর যেহেতু তোমার এখানে একটা একটা করে ইনস্ট্রাকশন আনতে হয়, সো আমার রেজিস্টার কি লাগে, বেশি লাগে, অনেকগুলোতে থাকা লাগবে তো, তাই না? আচ্ছা, আর সিস্কে কি হচ্ছে তোমার কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এটা হলো তোমার কি রিস্কের অপোজিট, বুঝে যেতেছে। সো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট থাকবে, প্রোগ্রামটা কী হয়ে যাবে, অনেক স্মল হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্টার বেশি লাগবে না, কম হলেই চলবে। এই আচ্ছা স্যার, এই যে ওই রেজিস্টার যেটা ওর যে বিল্ট ইন ফাংশনটা, ওইটারও তো স্যার একটা ইনস্ট্রাকশনের জন্য রেজিস্টার দরকার। বেসিক্যালি তোমার এই রেজিস্টার আমরা যখন পড়বো তখন দেখবা তুমি যে আসলে রেজিস্টারগুলোর বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে। কিছু কিছু আছে তোমার জেনারেল পারপাস রেজিস্টার, কিছু কিছু আছে তোমার কন্ট্রোল রেজিস্টার, কিছু কিছু আছে তোমার ফ্ল্যাগ রেজিস্টার। তো এক একটা রেজিস্টারের কাজ এক এক রকম। তুমি যে কথাটা বলছো, হ্যাঁ ভালো কথা বলছো। ধরো আমার যদি ধরো একটা রেজিস্টার ব্যাংক আছে, এই ব্যাংকে ধরো আমি সব সেম করে দিলাম। এখন আমি চাচ্ছি এটাতে আমি কি করলাম, এটাতে ধরো আমি এই যোগ করবো বা বিয়োগ করবো বা মেমোরি রাখবো, কিছু একটা রাখবো। এটা ধরো হলো আমার এই ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ ধরো এটা হলো। তো আমি যদি আলাদাভাবে সিলেক্ট করতে চাই তাহলে তোমার ইনস্ট্রাকশন লাগবে, তার জন্য আবার আলাদা র্যাম লাগবে। কিন্তু আমি কী করলাম, আমি বিল্ট ইন কী করলাম, আমি এই রেজিস্টারগুলোকে ডিফাইন করে দিচ্ছি আগে থেকে, বুঝছো? সো আমার এক একটা রেজিস্টারের কাজ কী করা, ফিক্সড করা। তুমি এই বাইরে এই কাজগুলো করতে পারবে না। তুমি জেনারেল পারপাস রেজিস্টার ছিল তোমার 6টা মনে হয়, হ্যাঁ, AX, BX, CX, DX, EX, 4টা। তো এই 4টার মধ্যে তুমি জাস্ট জেনারেল পারপাস কাজ করতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, বাইরে কিছু করতে পারবে না। এই জন্য তোমার কি লাগে না, আমাদের আর এক্সট্রা ইনস্ট্রাকশন লাগে না, ঠিক আছে। কারণ আমার কী করা, এটা অটোমেটিক বিল্ট ইন করা। আচ্ছা, তাহলে এই হলো তোমার সিস্ক। তারপর আমরা দেখছিলাম কি কিছু স্পেশাল পারপাস ছিল। স্পেশাল পারপাস প্রসেসরও আছে, যেমন তোমার ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা DSP বলে এটাকে আমরা। এই নামে একটা কোর্সও আছে আমাদের, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তো হ্যাঁ, এই সেমিস্টারে আছে। তো এই কোর্সটা খুব মজার, আমি কতদিন বলছি তোমাদের ওভারভিউ দিয়েছিলাম না, যারা ইয়ে করতে চাও, রিসার্চ করতে চাও, এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এই কোর্সে তোমার সরাসরি রিসার্চ করতে পারবে, হ্যাঁ, যেমন ফিল্টার, লাস্টের থেকে ফিল্টার করবে তোমরা, তোমার হ্যামিং ফিল্টার, হ্যানিং ফিল্টার, উইন্ডো মেথড। সো এগুলো নিয়ে কাজ করা যায়, রিসার্চ করা যায়। সো এখন যদি এগুলোতে লাইগা থাকতে পারো তো ফাইনাল ইয়ারে দেবো, খুব থিসিস খুব ইজি হয়ে গেছে আর কি। ওকে, যদি থিসিস করো। আচ্ছা, তাহলে দেখো এই ডিজিটাল সিগন্যাল প্রসেসর কি, বেসিক্যালি এটার কাজ কি, তোমার AD কনভার্টার বা DA কনভার্টার, হ্যাঁ, তোমার অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করা। সো এই যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, এইটা নিয়ে আসলে তোমার অসংখ্য কাজ হয়, হ্যাঁ। যেমন তোমার ধরো এখন DSP সবচেয়ে বেশি ইউজ হইতেছে আমাদের মেডিকেল সায়েন্স। ওকে, তোমার এই স্লিপ অ্যাটাক, অনেক স্লিপে ঘুমের হয় না, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়, তারপরে তোমার ব্রেন স্ট্রোক, ঠিক আছে, হার্ট অ্যাটাক, এই সব কিছুর তোমার আসলে এই বেসিক্যালি কি। তারপর তোমার এই যে যেটা বলে সিজোফ্রেনিয়া, পার্কিনসন রোগের নাম শুনছো?
হাত কাঁপে যে, পার্কিনসন, এই সব কিছু কিন্তু তোমার কি এই সিগন্যাল প্রসেসিং দিয়ে বের করে ফেলা যায়। ধরো তুমি কথা বলতেছো, ঠিক আছে, এই কোর্সটা নিলে আমি হয়তো তোমাদের আরও ইয়ে করতে পারতাম, মানে অনেক জিনিস আছে এখানে, বুঝছো? তো তোমার এই ধরো তুমি কথা বলতেছো, জাস্ট তোমার অডিওটাকে প্রসেসিং করে বলে দেওয়া যাবে যে এই রোগীটার পার্কিনসন আছে কিনা, ঠিক আছে? এই কাজ আমি নিজে করছি, হ্যাঁ, এটা করা যায় আসলে। ধরো তুমি 100 জনের ডাটা নিলা, র্যান্ডম ডাটা নিলা, জানো না এখানে ধরো 5 জন মানে লুকানো আছে পার্কিনসন রোগী আছে। তুমি যখন নাকি ফিল্টার ডিজাইন করে যখন নাকি সিগন্যাল পাস করাবা, দেখবা যে মোটামুটি 99, 97%, 98% অ্যাকুরেসি দেয়, ঠিক আছে? তার মানে তুমি একজনের ভয়েস শুনে ভয়েসটাকে প্রসেসিং করে তুমি বলে দিতে পারতেছো যে এই লোকটার পার্কিনসন আছে, ঠিক আছে? তো চিন্তা করে দেখো কত অ্যাডভান্স হয়েছে। লাইক ধরো তুমি সবসময় কথা বলতেছো এই রুমে, তো ধরো আমাদের এখানে যদি আমরা একটা এরকম প্রসেসর লাগাই দিতে পারি যে অডিও রেকর্ড করবে সবার, অবশ্যই অডিও রেকর্ড হইতেছে এখানে, তাই না? অডিও তো রেকর্ড হইতেছেই, হ্যাঁ হয়, অডিও রেকর্ড হয়। তো তোমার অডিও রেকর্ড হইতেছে এখানে, তো তোমাদের সবার অডিও রেকর্ড হইতেছে। তো আমরা কিন্তু দেখো এখানে 100 জন আছি, 100 জন কিন্তু আমরা ধরো ডেইলি গিয়ে বা 1 বছর পর কিন্তু পার্কিনসন ডিজিজের আমরা কিন্তু টেস্ট করাবো না, সিম্পল করাবো না, কেউই করাবো না আমরা। কিন্তু ধরো এখানে এরকম জিনিস আছে, সো ফ্রি, তুমি জাস্ট একটা ফিল্টার বসাই দিছো এখানে, তোমার রেজাল্ট চলে আসতে বললো যে এই স্যারের পার্কিনসন ডিজিজ আছে, ঠিক আছে? তো দেখো ইজিলি কিন্তু ডিটেক্ট হয়ে গেল। আর রোগ ডিটেক্ট হওয়া মানে কিন্তু কি ভালো, তোমার সেটার কী আছে, ট্রিটমেন্ট আছে, তাই না? সো এত অ্যাডভান্স হয়ে গেছে আর কি এখন এই জিনিসগুলো। সো এগুলো নিয়ে অনেক কাজ করা যায়। এবং এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের মধ্যেই বেসিক্যালি তোমার আসলে কি আসে, মেশিন লার্নিংটা খুব ভালোভাবে ফিট হয়। দুইটাই আসলে সিগন্যাল, দুইটাই অ্যানালাইসিস। সো এখানে মেশিন লার্নিং আর ডিএসপি নিয়ে হিউজ কাজ হইতেছে এখন, বুঝছো? হিউজ, তুমি ভাবতে পারবো না যে কী পরিমাণ কাজ হইতেছে। তো আমার যে খুব ক্লোজ কয়েকজন জুনিয়র আছে, এরা সব হলো তোমার এই ফিল্ডে কাজ করে, আমার ফিল্ডে আবার আরেকটা। তো ওদের আর কি দেখি আর কি আমি, মানে এত ভালো কাজ করতেছে ওরা এখন। এবং এটার তোমার বেশ ভালো কম্পিটিশন হয়, তোমার ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের অলিম্পিয়াড আছে একটা, জানো? দেখো খেয়াল করে ইয়ে করলে পাবা, খোঁজ নিও। এই ডিএসপির অলিম্পিয়াড আছে একটা, হ্যাঁ, তোমার এই কোরিয়াতে প্রতি বছর ফাইনাল হয়। তো গত বছর যে আমার জুনিয়রদের কথা বললাম, ওরা এখানে সেকেন্ড হয়েছিল আর কি, এই একদম ওয়ার্ল্ডে। সো ধরো সেকেন্ড হওয়াটা মেইন না, ওইখানে গিয়ে ওরা প্রায় তোমার 15-20 জনের মতো প্রফেসরের সাথে দেখা করে আসছে, পরিচয় হয়েছে, কানেকশন বাড়ছে, হ্যাঁ। সো এখন এর মধ্যে একজনের ইয়াও হয়ে গেছে, মানে সরাসরি পিএইচডি অফারও পেয়ে গেছে। ওই প্রফেসর বলছে তুমি চলে আসো, নিয়ে যাবো, সামনে চলে যায়, ডিসেম্বর চলে যাবে আর কি। সো দিজ আর দ্য অপরচুনিটিস। ওকে, ডিএসপি গেল। তারপর হলো কোপ্রসেসর, এই যে শান্ত যেটা বলতেছিলা, হ্যাঁ, কোপ্রসেসর কি? ধরো তোমার কাছে একটা প্রসেসরই আছে, সো আমি কী করতেছি, ওর বার্ডেন হালকা করে দেওয়ার জন্য আরেকটা প্রসেসর নিয়ে আসছি। সো আমি একটা নির্দিষ্ট কাজ বলে দিয়েছি যে এই কাজগুলো যদি আসে তাহলে মেইন প্রসেসরে না গিয়ে কোপ্রসেসরে আসবে। তাহলে কি হলো, তোমার কি হয়েছে, এই ইজি গোয়িং হয়েছে, কাজগুলো কি হয়েছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। বেশি কী হয়, কিউতে বেশি থাকতেছে না। তোমার কিউতে অনেক বেশি লাইন থাকবে কখন, যখন এক জায়গায় দিয়ে তুমি কী করবা, প্রসেস করবা। বাট যদি দুইটা হয়ে যায়, কিউ কী হয়ে গেলো, হাফ হয়ে গেলো। লাইক আমাদের ডিপার্টমেন্টের কথা চিন্তা করে দেখো, ঠিক আছে? আগে কী হইতো, সব এক জায়গায় যাইতো। এখন যেহেতু আমাদের একটা কোহেড আছে, কী হইতেছে, 50% কাজ কিন্তু কি আমাদের কোহেড হ্যান্ডেল করতে পারতেছে। সো আমাদের যার যে প্রবলেম আছে, আমরা সরাসরি কী হইতেছে, দুই ভাগে যেতে পারতেছি, আইদার হেড অর কোহেড। তো যার কাছে যাও তুমি সলভ হতেছে। সো দিস ইজ দ্য মানে তোমার প্রিন্সিপাল অফ কি, কোপ্রসেসর। সো এই টাইপেরও জিনিস আছে। তারপর আরও কিছু ব্যাপার আছে, তোমার ইনপুট আউটপুট প্রসেসর, ট্রান্সপিউটার। এটা হলো তোমার ট্রানজিস্টরের সাথে তোমার আসলে কম্পিউটার, মানে ট্রানজিস্টর দিয়ে কম্পিউটার, এটা হলো ট্রান্সপিউটার, এগুলো দরকার নেই। এই যে গ্রাফিক্স প্রসেসর পাইছো, গ্রাফিক্স প্রসেসর ইউনিট, জিপিইউ, হ্যাঁ, এটাও কাইন্ড অফ কি, তাহলে তোমার একটা স্পেশাল প্রসেসর। সার্টিফিকেটের একটা এটা ছিল যে কি ওই এনিমি টাইপের কিছু একটা ইমেজ প্রসেস করা যায়, গিবলি, হ্যাঁ গিবলি, হ্যাঁ। হচ্ছে যে তখন হচ্ছে স্যাম অল্টম্যান একটা টুইট করছে যে কি এত বেশি হচ্ছে যে কি এই ফর্ম দিয়ে না দেখে আমার আসলে জিপিইউ বেস্ট হয়ে যাচ্ছে। তাহলে তো আমরা ভাবলাম সো ওটা তো মেশিন লার্নিং নিয়ে কাজ করতে বেসিক্যালি না। তো তাহলে ওটা আসলে জিপিইউটা কি কাজ করতে হচ্ছে, যেহেতু ওটা শুধু ইমেজ প্রসেস করতেছে, তাহলে কি জিপিইউর সাথে কি ইমেজ প্রসেসিং এর কোনো কি আছে? অবশ্যই আছে। তো জিপিইউর কাজ হলো তোমার ইমেজ ক্রিয়েট করা, হ্যাঁ।
সো তোমার গ্রাফিক্যাল দিক দিয়ে আসলে কতটুকু স্ট্রং যত অ্যাডভান্স দিক দিয়ে হবে তাই যেমন কম্পিউটার গ্রাফিক্স আমি বলি যে গেমের যে গ্রাফিক্স হ্যাঁ গ্রাফিক্স কার্ড যেগুলো লাগানো থাকে আর যেগুলো লাগানো থাকে না বুঝো না তো তোমার বুঝাই তো যায় তো যেটা গ্রাফিক্স কার্ড থাকে না ওটার গেম খেলে একরকম লাগে সাদামাটা লাগে আর যেটা গ্রাফিক্স কার্ড থাকে ওটা গেম খেলতে মজা লাগে তো সেম জিনিসই তো ব্যাপারটা হ্যাঁ জাস্ট একটা ব্যাপার আসে তো দিন শেষে আসলে ব্যাপারটা কি সেম ওকে তাহলে স্পেশাল টাইপ গেল আরও কী কী আছে তোমার বিট স্লাইস স্কেলারের দরকার নেই এগুলো জাস্ট এমনি দেওয়া হ্যাঁ বাট তোমাদের এখানে স্পেশালের মধ্যে কী কী পড়বা এই যে টাইপস অফ মাইক্রোপ্রসেসরের মধ্যে রিস্ক আর সিস্টেম হলো ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই দুটার ডিফারেন্স আসে পরীক্ষায় আর এর বাইরে যদি কখনো কিছু আসে তাহলে হয়তো বা ওই যে কোপ্রসেসর কি ছোটো কোশ্চেন আসবে 1-2 নম্বরের কোপ্রসেসর বা ডিএসপি এর বাইরে কিছু আসার কথা না আচ্ছা এবার আসো তোমার এই মাইক্রোপ্রসেসরের এভলিউশনটা কেমন আচ্ছা মাইক্রোপ্রসেসরের এভলিউশনটা আচ্ছা তো মাইক্রোপ্রসেসর এভলিউশন কীরকম হবে দেখো ফার্স্ট জেনারেশনে আমাদের ছিল 4-বিট মাইক্রোপ্রসেসর তার আগে তোমাদের একটা মজার ইতিহাস বলি এই অবস্থা কেন আচ্ছা ফেয়ারচাইল্ড নামে একটা তোমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ছিল বুঝছো ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর তোমার 1957-এর দিকে তারা হয়েছিল ফাউন্ডেড হয়েছিল তো এই ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর বলা যায় তোমার সেমিকন্ডাক্টরের সর্বপ্রথম কোম্পানি ছিল বুঝছো ওরা সেমিকন্ডাক্টর বানাইতো আর ক্যালকুলেটর বানাইতো ওরা বেসিক্যালি তো ওই ক্যালকুলেটর খুব বেশি ভালো ছিল না হ্যাঁ খুব স্লো ছিল আর কি তো এই ফেয়ারচাইল্ড থেকে তোমার তখন এটা হলো তোমার ওয়ার্ল্ডের মানে কি বলে তোমার মানে একমাত্র এবং সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তো এদের তোমার বেশ ভালো অবস্থা তো এর মধ্যে 3 বন্ধু ছিল আর কি তোমার মোর নয়েস আর গ্রোভ ঠিক আছে মোর নয়েস গ্রোভ এই 3 জন বন্ধু ছিল এই 3 বন্ধু ভাবলো যে আসলে এখানে থাইকা মানে ওদের যে তোমার এই মালিক ছিল মালিকের সাথে ওদের যায় না আর কি হ্যাঁ ভাইব ম্যাচ করে না তো মালিক ধরো ভাবে যে চলতেছে চলুক ওরা বলে যে না নতুন কিছু করি ইনভেস্ট করেন না করে না তো পরে কী করলো এই 3 বন্ধু বের হয়ে গেল যার নাম বললাম গ্রোভ নয়েস আর হলো তোমার কি বললাম একটা মোর এই 3 জন বের হয়ে গেছে বেরোয়ে ওরা নতুন একটা ইন্ডাস্ট্রি দিছে এর নাম হলো ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বা সংক্ষেপে বলে ইন্টেল ঠিক আছে হ্যাঁ এই যে ইন্টেল তোমরা এতদিন এখন পর্যন্ত আমরা যেটা শুনি বা একমাত্র যেটাই বুঝি আমরা সেমিকন্ডাক্টর বলতেই বুঝি ইন্টেল মাইক্রোপ্রসেসর বলতেই বুঝি প্রসেসর বলতেই বুঝি আমরা ইন্টেল ওই ইন্টেলটা বেসিক্যালি যে এদের থেকে আসছে আর কি হ্যাঁ ভাইব ম্যাচ করতো না এখান থেকে চলে আসছে তো এরা করছে কি পরে তোমার 3 জন জাপানিজ একটা কোম্পানি ছিল হ্যাঁ বুসিকম এই বুসিকমের সাথে তারা কি করছে তোমার এই কোলাবোরেশন করছে হ্যাঁ তো ওরা চাচ্ছিল তোমার ক্যালকুলেটর বানাতে চাইতেছিল আর ওদের ক্যালকুলেটর চলে না মার্কেটে তো ওরা চাইতেছে ফার্স্ট বানাইতে তো পরে এই 3 জন মিলা ফার্স্ট তোমার মাইক্রোপ্রসেসর বানাইছে একটা হ্যাঁ সেটা ছিল 4008 এই 4008 দিয়ে তোমার পুরো ক্যালকুলেটর ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়ে গেছিলো ঠিক আছে
ওই ক্যালকুলেটর থেকেই পরে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর যা 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 আছে এখন পর্যন্ত সব কিছু এখান থেকে আসছে। তো এই ছিল আসলে তোমার এটার ইতিহাস, আমাদের ইতিহাস। তো এই ফার্স্ট বিটটা ছিল, তোমার ফার্স্ট জেনারেশনটা ছিল 4 বিটের একটা মাইক্রোপ্রসেসর ছিল 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। কী করলো তোমার ওরা ফার্স্ট জেনারেশন ইন্টেল, এগুলো সব কিন্তু পর ইন্টেল থেকে আসছে। হ্যাঁ, এই ইন্টেল ইজ এ 4 এই 4004 তারা ফার্স্টে বের করছিল। এটা না আমরা একটু পরে দেখতে হবে আমাদের, বুঝছো? এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তোমার আসলে এই যে এই স্পিডটা কীভাবে নির্ধারিত হয়, বুঝছো? আর তোমার ইনস্ট্রাকশন সেট কী জিনিসটা, কতগুলো ইনস্ট্রাকশন তুমি ফেচ করতে পারবা, তোমার ডাটা লাইন কতগুলো, অ্যাড্রেস লাইন কতগুলো। আমরা যখন 8086 পড়বো তখন আমরা সব দেখবো। হ্যাঁ, যেমন আমাদের 8086 তোমার অ্যাড্রেস লাইন হলো 20টা। সো এই 20টা অ্যাড্রেস লাইন দিয়ে আমরা কতগুলো তোমার ইনস্ট্রাকশন কভার করতে পারি, এই জিনিসগুলোর ক্যালকুলেশন আছে, আমরা দেখবো। হ্যাঁ, তো বেসিক্যালি এই হলো তোমার দেখো ফার্স্ট জেনারেশন, যে ক্লক স্পিড আসলে এখানে খুবই কম, 740 কিলোহার্জ। বাট এখনকার যে প্রসেসরগুলো এগুলো তোমার ক্লক স্পিড কত থাকে? 3.7, 4, 5.7 গিগাহার্জ রেঞ্জে থাকে কিন্তু, তাই না? 3.7 থেকে 7 পর্যন্ত থাকে বেসিক্যালি। হ্যাঁ, তো এটা হলো তোমার কি গিগাহার্জ রেঞ্জে। আর 8086 হলো তোমার মেগাহার্জ রেঞ্জে। হ্যাঁ, 8086-এ মেগাহার্জ চলে আসছিলো আর কি। আচ্ছা, যাই হোক, তো এই হলো তোমার ফার্স্ট জেনারেশন। তারপর দেখো সেকেন্ড জেনারেশন। দেখো এই যে ফার্স্ট জেনারেশন, যে এখানে দেখো কতগুলো ট্রানজিস্টর ছিল? 2300 ট্রানজিস্টর কি ছিল এখানে এমবেডেড ছিল। হ্যাঁ, এবং এই ফার্স্টেরটা তোমার দেখো পিন ছিল কয়টা? 16টা। আর আমরা যেটা পড়বো 8086 এর মধ্যে পিন কয়টা? 40টা পিন। আচ্ছা, তো দেখো থার্ড জেনারেশনে বেসিক্যালি আসছিল আমাদের কত? 16 বিট প্রসেসর। ফার্স্ট 16 বিট প্রসেসর আসছে, সেটা হলো তোমার 8086 থেকে 8088। প্রসেসর কিন্তু এখানে অনেকগুলো আছে, 8086 আছে, 8087 আছে, 8088 আছে। ঠিক আছে, আমার ইচ্ছা আছে সবগুলোই পড়ানোর, দেখি কতদূর পড়াতে পারি। বাট আমরা একদম ডিটেলে পড়বো হলো 8086। একটা ডিটেলে পড়লে বাকি সব ইজি হয়ে যাবে। তো 8086 তোমার হলো কি 16 বিট। দেখো এটার তোমার স্পিড কত? 4.77 মেগাহার্জ। 4.77 মেগাহার্জ হলো তোমার 8086-এর। আর তোমার এখনকার যে আমার কোরাই 9 যেটা বলি আমরা ইন্টেলের, এটা তোমার হলো 3.3 থেকে 6 গিগাহার্জ হলো এটার ক্লক স্পিড। ঠিক আছে, 3.3 থেকে 6 গিগাহার্জ। আচ্ছা, আর এই 8086-এর মেমোরি ছিল তোমার 1 মেগাবাইট। ঠিক আছে, আর এখনকারগুলোর মেমোরি হলো তোমার টেরাবাইট লেভেলের আর কি। সো কত অ্যাডভান্স হয়েছে খেয়াল করে দেখো। বাট প্রসেসর কিন্তু কি তোমার এই 16 বিটি আছে। হ্যাঁ, মানে 64 বিটি আছে। আচ্ছা, তারপর ফোর্থ জেনারেশনে দেখো আমাদের প্রসেসর বিট বেড়ে গেছে, 32 বিট হয়ে গেছে। 32 বিট হলে তোমার বাকি সব কী হয়ে যাবে? বাইরে যাবে। হ্যাঁ, তোমার বেসিক্যালি এগুলো বাড়ে কী হবে? 2 টু দি পাওয়ার 16, এখানে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 64। বুঝতে পারছো কত হিউজ হয়ে গেছে। আর ফিফথ জেনারেশনে এসে তোমার এটা কি পেন্টিয়াম প্রসেসর, এটা ছিল তোমার একটা রেভলিউশন, বিপ্লব। সো এখানে এসে তোমার কি 64 বিট হয়ে গেছে, এবং সেই 64 বিট আমরা এখনও কি ইউজ করি। ঠিক আছে, 64 বিট মানে বেসিক্যালি করছে ইন্টেলি, কিন্তু তোমার স্পেসিফিক কারণ নাম তুমি বলতে পারবো না এখানে, কারণ টিম তখন তো ধরো এটা হিউজ মানুষ হয়ে গেছে। ইন্টেলে এখন কত মানুষ কাজ করে বুঝছো না? সো ওরা যখন কিছু ডেভেলপ করে ওরা ফুল টিমকে ক্রেডিট দেয় আর কি। হ্যাঁ, এটা আসলে ধরো তোমার এই ওদের আলাদা ডিপার্টমেন্ট থাকে, R&D। ওদের কাজ হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো তুমি একাডেমিতে যেটা হয়, ধরো তুমি রিসার্চ করতেছো প্রফেসর, সো তুমি কিছু একটা আবিষ্কার করলে তুমি পেপার বার করতেছো, তোমার নামে সেটা হইতেছে। বাট ইন্ডাস্ট্রিতে এটা হয় না। ইন্ডাস্ট্রিতে তুমি যাই করো না কেন, এটার সত্য থাকে কার? ইন্ডাস্ট্রির। সো ধরো টিম, তোমরা 5 জন মিলে কাজ করতেছো, কেউ পারতেছো না, ধরো তুমি একটা বের করে ফেলছো, আর কেউ পারে নাই, তুমি একা পারছো। বাট যখন নাকি এটা বাইরে তুমি সেল করবা, তখন তোমার নামও আসবে না, তাদের নাম আসবে না। আসবে কার নাম? এই স্কলার্সের নাম আসবে। বুঝছো? কারণ তুমি ওদের পেইড এমপ্লয়ি। বুঝছো? এই রিসার্চ করার জন্যই তোমাকে কী করতেছে?
টাকা দিতেছে, তোমাকে পে করতেছে। ব্যক্তিগত রিসার্চ নাই। হ্যাঁ, এখানে কোনো ইয়া নাই, ওটা নাই এখানে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, আমরা জেনারেশনটা বুঝলাম, এবার আসো কম্পিউটার আর্কিটেকচার। ঠিক আছে, এই কম্পিউটার আর্কিটেকচারগুলো কীরকম হয়, মানে একটা বেসিক্যালি একটা কম্পিউটার তুমি যে বানাবা, সেই কম্পিউটারটা দেখতে কীরকম হবে, এটা একটা আর্কিটেকচার থাকতে হবে না? বিল্ডিং করতেছো, আর্কিটেকচার থাকবে। সো কম্পিউটার আর্কিটেকচার কীরকম হয়, এর ভিত্তি করে তোমার অনেক আর্কিটেকচার আছে, তার মধ্যে দুইটা হলো প্রসিদ্ধ। ঠিক আছে, একটা হলো তোমার ভন নিউম্যান, আর হলো তোমার হার্ভার্ড। ঠিক আছে, এই ভন নিউম্যান আর্কিটেকচার আর হার্ভার্ড আর্কিটেকচার, এই দুটা হলো তোমার কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ভন নিউম্যান আর্কিটেকচার যে, এটা তোমার অনেক আগের, কত সালের দেখো, 1945 সালের। ঠিক আছে, 1945 সালের। এবং এখনকার যে কম্পিউটারগুলো আমাদের, এই এখনকার কম্পিউটারগুলোও কিন্তু তোমার এই ভন নিউম্যান আর্কিটেকচার ফলো করে। তো চিন্তা করে দেখো, এত আগে কত ইফেক্টিভ একটা জিনিস দিয়ে গেছে আমাদের ওরা। ঠিক আছে, এই জন্য আমরা এই জিনিসগুলো পড়ি। সো ভন নিউম্যান আর্কিটেকচার বেসিক্যালি হলো কত সালের, 1945-এর, এবং এটা এখনও কী হয়, এইভাবেই ইউজ করা হয়। সো ভন নিউম্যান আর্কিটেকচারে কী হয়, ভন নিউম্যান আর্কিটেকচারে বেসিক্যালি তোমার কী হচ্ছে, দেখো, মেমোরি আর ডাটা, মেমোরি আর ডাটা বেসিক্যালি তোমার একটার মধ্যেই আছে। ঠিক আছে, দেখো, এটা হলো তোমার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউর মধ্যে কী কী থাকে তোমার, এই যে এএলইউ থাকে, সিইউ থাকে, আর রেজিস্টার থাকে। সো এটা সিপিইউ, এই সিপিইউর মধ্যেই কি তোমার মেমোরি ইউনিটটা এমবেড করা একসাথে, আলাদা না। এক পাশে ইনপুট ডিভাইস, আরেক পাশে আউটপুট ডিভাইস, তার মানে কি একটার মধ্যে কম্প্যাক্ট করা। ঠিক আছে, একটার মধ্যে কম্প্যাক্ট করা। ঠিক আছে, এটা হলো কি তোমার ভন নিউম্যান। তো ভন নিউম্যান কেসে তোমার দেখো, মেমোরি আর ডাটার মধ্যে কি তোমার একটার মধ্যেই, মেমোরি আর ডাটা একটার মধ্যেই থাকবে। সিপিইউ কী করবে, এটার মধ্যে কাজ করবে, সেখান থেকে আবার সে আউটপুট দিবে। বুঝতে পারতেছো? তো সিপিইউর কাজ কি, তোমার মেমোরি ডাটা কী করবে, একটা থেকেই ফেচ করবে, এবং ডাটা যখন ফেচ করবে সেটা হবে কি তোমার বাই ডিরেকশনাল, অ্যাড্রেসটা হয় কি ইউনিডিরেকশনাল। আর সিপিইউ থেকে আউটপুটের কানেকশনটা থাকে সবসময় বাই ডিরেকশনাল, ইনপুট নিবে আবার দিবে। সো এটা হলো তোমার ভন নিউম্যান আর্কিটেকচার। আর হার্ভার্ড আর্কিটেকচার ছিল তোমার, ধরো ওই যে প্রোগ্রাম, মেমোরি, এই দুটো আলাদা থাকে আর কি। হ্যাঁ, এখানে থাকবে হলো তোমার সিপিইউ, আর এখানে থাকবে হলো তোমার আইও। ঠিক আছে, কই ডাটা কই, এটা প্রোগ্রাম, এটা অ্যাড্রেস, ডাটা অ্যাড্রেস, আর এটা হলো তোমার হার্ভার্ড। সো হার্ভার্ডে কী হয়, তোমার প্রোগ্রাম আর মেমোরি বা ডাটা যাই বলো না কেন, ডাটাই বলো, মেমোরি আর ডাটা ব্লকটা কী থাকে, আলাদা থাকে। ঠিক আছে, প্রোগ্রাম, এটা হলো প্রোগ্রাম মেমোরি, এটা হলো মেমোরি, বেসিক্যালি মেমোরি, প্রোগ্রাম মেমোরি আর হলো ডাটা, এই দুটো থাকবে আলাদা। সিপিইউ কী করবে, আলাদাভাবে ফেচ করতে পারবে। এটার মধ্যে দেখো প্রবলেমটা কি, তুমি যখন মেমোরিতে রিড করবা, ঠিক আছে, মেমোরি যখন রিড করবা তখন তুমি কি শুধুমাত্র মেমোরি ইউজ করতে পারতেছো। আর যখন তুমি ডাটাটা নিয়ে আসবা, সরি মেমোরিতে রাইট করবা, মেমোরিতে যখন রাইট করবা তখন শুধু রাইট করতেছো। আর যখন তুমি ডাটাটা রিড করবা, ডাটাটা নিয়ে আসবা, তখন শুধু ডাটাটা নিয়ে আসতেছো। বাট একই সাথে দুটো করতে পারতেছো না। কিন্তু এখানে কী হচ্ছে দেখো, তোমার দুইটা কিন্তু আলাদা। সো তুমি সিপিইউটা এখানে কাজ করতে পারতেছো, আবার এখানে কাজ করতে পারতেছো।
তারপর সেখান থেকে তুমি কি আইওতে নিয়ে আসতে পারতেছো। এটা হলো হার্ডওয়্যার আর্কিটেকচার। এক এক কাজে এক একটা ইফেক্টিভ, দুইটা ইফেক্টিভ। হ্যাঁ, আরও অনেক আর্কিটেকচার আছে, ওগুলো না পড়ে আমরা শুধুমাত্র এই দুইটা পড়ি, কারণ কি এই দুটো সবচেয়ে বেশি ইউজ হয়। জেনারেল পারপাস কম্পিউটার যেগুলো, সেগুলোতে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। জেনারেল পারপাস যেমন আমাদের নর্মাল যে কম্পিউটারগুলো, এগুলোতে আমরা এই ভন নিউম্যান ইউজ করি। আর এগুলো হলো তোমার স্পেশাল পারপাস, লাইক ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে কিন্তু প্রসেসর থাকে, ঠিক আছে। ওয়াশিং মেশিনে বা ধরো কোনো ওই যে আমরা স্পেশাল প্রসেসরগুলো পড়ছি না, ওই এক একটা প্রসেসর হলো তোমার এরকম টাইপের আর কি। মানে এখানে কী করা আছে, তোমার প্রোগ্রাম ফিক্সড করা থাকবে। ধর ওর কাজ হলো এটাই, এই ফিক্সড প্রোগ্রাম নিয়ে সে কাজ করবে, বুঝতে পারছো? সো এই হার্ডওয়্যারটা ইউজ করা হয় কখন? স্পেশাল পারপাসে। যখন তোমার কোনো স্পেশাল কোনো পারপাস আছে যে একটা কাজই করবে, বেশি কাজ করবো না। তুমি মাইক্রোপ্রসেসর মনে কী হয়, মাইক্রো কন্ট্রোলার কী হয়, তোমার একটা কাজই কিন্তু করে। ব্যাপারটা এরকম না? তুমি কী করো, একটা কন্ট্রোলার দিয়ে একটা কাজই করো। সো ওটা কী থাকে, তোমার কোডেড থাকে, আলাদাভাবে কোড করা থাকে, প্রোগ্রাম ডিফাইন্ড থাকে, স্পেসিফিক থাকে। সো সেটা হলো তোমার কি, এটার জন্য ওটা হলো বেস্ট। আর তুমি যখন নাকি ধরো ডাইনামিক চলে যাবা, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা, রিড রাইট করতে পারবা, মুছে ফেলতে পারবা, নতুন করে রাইট করতে পারবা, ওটার জন্য হলো এই ভন নিউম্যান। বুঝতে পারছো? সো ভন নিউম্যান আর্কিটেকচার গেল। দেখো ভন নিউম্যান আর্কিটেকচার কী কী আছে। তো তোমার সিপিউর মধ্যে কী কী আছে, তোমার এই কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট, রেজিস্টার। রেজিস্টার কী কী আছে, পিসি, সিআইআর, এসি, এমএআর, এমডিআর, এই কটা রেজিস্টার থাকে ভন নিউম্যানে। তো এই সবগুলোর কাজ আছে। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার, অ্যাকুমুলেটর। এসিতে বলে অ্যাকুমুলেটর, পিসিতে বলে হলো প্রোগ্রাম কাউন্টার। তো এগুলো হলো তোমার কি রেজিস্টার, এগুলো দরকার নাই। হ্যাঁ, তারপর এটা দেখো তোমার ভন নিউম্যান একটা রেজিস্টার বেসিক্যালি আমাদের কী থাকে, তোমার এএলইউ থাকে, সিইউ থাকে, সিপিইউ তো থাকেই, বাস থাকে। বাস কি, তোমার যেটা বললাম ডাটা, যেটা তুমি কী করো, ট্রান্সমিট করবা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করবা, সেটাকে কী বলি আমরা আসলে, ডাটা, সরি বাস। এই বাস কয় প্রকার, 3 প্রকার, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এক একটার এক এক কাজ আছে, বুঝতে পারতেছো কোনটা কি। সো অ্যাড্রেস কী করবে, তোমার ক্যারিজ দ্য অ্যাড্রেস অফ ডাটা, এটা বুঝো, মানে ডাটাটার অ্যাড্রেস কোথায়, লোকেশনটা কোথায় স্টোর হবে ডাটাটা। গুড। আমাদের যখন মেমোরি ব্যাংক থাকবে, তখন মেমোরি ব্যাংকের কি প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা লোকেশন থাকবে। সো এক এক লোকেশনে এক একটা ডাটা থাকবে। সো অ্যাড্রেস কি, অ্যাড্রেস বাস কী করবে, ওই লোকেশনটা সে নিয়ে আসবে, নট ডাটা, ঠিক আছে। ধরো ঠিকানা নেবে। হ্যাঁ, ধরো এই A614, এটা ধরো একটা নাম্বার, হেক্সাডেসিমাল। এই নাম্বারে আমি একটা, সরি এই অ্যাড্রেসে আমি একটা ডাটা রাখছি, সেটা হলো তোমার 1001। তাহলে দেখো এটা হলো কি আমার অ্যাড্রেস, আর এটা হলো ডাটা। এটা হলো অ্যাড্রেস, এটা হলো ডাটা। তো অ্যাড্রেস বাস কী করবে, এটা ডাটা নিয়ে আসবে, ডাটা বাস এটা ডাটা নিয়ে আসবে। এখন আর কন্ট্রোল বাস কী করবে, তোমার ওই যে সিপিউর সাথে কী করবে, সে ইন্টারলিঙ্ক করবে, কোথায় যাবে, আসবে, কখন যাবে, এই জিনিসগুলো কন্ট্রোল বাস কন্ট্রোল করবে। তারপরে মেমোরি ইউনিট, এই র্যাম নিয়ে কথাবার্তা আছে, এটা দরকার নেই। তারপর দেখো আমরা বেশ কিছু ওয়ার্ড ইউজ করব, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর যখন আমরা পড়বো। সো আমাদের যে মাইক্রোপ্রসেসরটা আছে 8086, এটা কিন্তু বেসিক্যালি ভন নিউম্যান আর্কিটেকচারে তৈরি করা। সো দেখবা আমাদের কিন্তু কি আছে, এই এএলইউ আছে, কন্ট্রোল ইউনিট আছে, তাই না? তারপরে আমাদের অ্যাড্রেস বাস আছে, ডাটা বাস আছে, কন্ট্রোল বাস আছে। সো এটা ভন নিউম্যান আর্কিটেকচার তৈরি করা। আর আমরা বেশ কিছু তোমার টার্ম ইউজ করব মাইক্রোপ্রসেসর যখন আমরা পড়বো, যেমন ইনস্ট্রাকশন সেট। ইনস্ট্রাকশন সেট হলো তোমার সেট মানে কি, একটা স্ট্যাক, তাই না, একটা স্ট্যাক। সো মাইক্রোপ্রসেসর যেটা বোঝে, সো ইনস্ট্রাকশন সেটে কিছু ইনস্ট্রাকশন থাকবে, এই ইনস্ট্রাকশনগুলো মাইক্রোপ্রসেসর বোঝে। ধরো আমি বললাম অ্যাড, এই অ্যাড ধরো ইনস্ট্রাকশন সেটে আছে, ঠিক আছে। তার মানে আমি যদি বলি অ্যাড এ বি, তাহলে মাইক্রোপ্রসেসর বুঝবে এ আর বি যোগ করতে বলছে। বাট আমি যদি বলি যে প্লাস এ বি, সেটা বুঝবে না, কারণ প্লাস তার ইনস্ট্রাকশন সেটে নাই। বুঝতে পারছো? এরকম ইনস্ট্রাকশন সেট আছে।
সো 8086 এর মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন সেট কতগুলা কী এগুলো আমাদের শিখতে হবে, কারণ এটা তুমি কী করতে পারবে না, চাইলে নিজের মতো করে লিখতে পারবে না। এটা হলো তোমার কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের বা হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা, ঠিক আছে? আমাদের চাইলেই নিজের মন মতো করে কাজ করা যায় না। তারপর দেখো ব্যান্ডউইথ আছে, ক্লক স্পিড বুঝো, ওয়ার্ড লেন্থ, ডাটা টাইপ আমরা পড়বো। ক্যাশ মেমোরি কী জিনিস? ক্যাশ মেমোরি ইম্পোর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে। ক্যাশ মেমোরি হলো তোমার, ধরো তুমি একটা কাজ করবা, হ্যাঁ, সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে যে ডাটাগুলো ক্যাপচার জানতে স্যার ফোনে বলো। বেসিক্যালি তোমার মেমোরি ব্যাংক আছে, যেটা বলছিলাম মেমোরি ব্যাংক, এটা হলো তোমার মেমোরি। এখানে তোমার কি আছে, ডাটা থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, সব কিছু থাকবে। বাট তুমি যখন ইনস্ট্রাকশন নিয়ে আসবা, কি বলছিলাম, ফেচ, ডিকোড, এক্সিকিউট। তো তুমি ফ্যাচ করতেছো কোত্থেকে, মেমোরি থেকে। তারপর তুমি কী করো, ডিকোড করে এক্সিকিউট করবা। তো তুমি যখন এরিথমেটিক লজিক ইউনিটে এক্সিকিউট করবা কাজটা, তখন ধরো তুমি একটা ডাটা নিয়ে আসছো, ইনস্ট্রাকশন নিয়ে এসে তুমি সেটাকে এক্সিকিউট করবা। এক্সিকিউট করার জন্য তোমার কি লাগবে, একটা টেম্পোরারি একটা মেমোরি লাগে, ঠিক আছে? সেই টেম্পোরারি মেমোরিটা বলে কি আসলে ক্যাশ মেমোরি, ঠিক আছে? যাদের হ্যাঁ কাজ শেষ। আবার কি হয় তোমার ক্যাশ মেমোরি, তোমার ফ্রিকোয়েন্টলি যে জিনিসগুলো ইউজ হইতেছে সেটাও সেফ থাকে, হ্যাঁ, সেটা তো কী থাকে এখানে, সেফ থাকে। এতে করে কী হয়, বারবার তোমার কী করা লাগতেছে না, মেমোরি ব্যাংকে গিয়ে ফেচ করানো লাগতেছে না। তুমি মেমোরি ব্যাংকে গেছো, ফেচ করছো, ডিকোড করছো, তারপরে নিয়ে আসছো, টাইম লাগবে। বাট সেই জিনিস যদি আগে থেকে থাকে তোমার কাছে, তুমি যেখানে কাজ করো, যেখানে তুমি রান্না করো, সেখানে যদি আগে থেকে যদি থাকে, তাহলে ইজি না? সো ক্যাশ মেমোরিটা সেটাই। দেখবা আমরা অনেক সময় কী করি, এই যে অ্যাপে যখন ডিলিট করি না, ক্লিয়ার ক্যাশ, হ্যাঁ, নতুন করে আবার ওপেন হয় না। সো এই কাজটাই কিন্তু করে, হ্যাঁ। সো একটা অ্যাপ রান হইতে কিন্তু তোমার সব ডাটা লাগে না, ঠিক আছে? যে ডাটাগুলো ফ্রিকোয়েন্টলি দরকার হয় সেগুলো কী করে, সে সেভ করে রাখে। ওকে, এখন দেখো তুমি যখন নাকি অনেক দিন যখন ধর ইউটিউব ইউজ করতেছো, তবে ইউটিউব মাঝে মাঝে স্লো হয়ে গেছে, ক্রোম স্লো হয়ে গেছে, হ্যাঁ, মেমোরি কী হয়ে গেছে তোমার, একদম ফুল হয়ে গেছে। তখন তার ক্যাশে কি নাই, নতুন করে এই অপারেট করার মতো জায়গা নাই আর। সে জমা করতে এত হয়ে গেছে, নতুন করে যে সে ফেচ করবে, মানে এক্সিকিউট করবে, সেই জায়গাটা নাই। তখন তোমার কী করতে হয়, ক্যাশ ডিলিট করে দিতে হয় আবার। সেই হলো ক্যাশ মেমোরি। রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, এগুলা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, ফিচার, এটা ছোট একটা কোশ্চেন পরীক্ষা আসে যে মাইক্রোপ্রসেসরের ফিচার কী। সো কস্ট ইফেক্টিভ হইতে হয়, সাইজ কী হয়, কম্প্যাক্ট হইতে হয়, তারপরে পাওয়ার কনজাম্পশন কম হইতে হয়, ভার্সেটিলিটি থাকতে হয়, রিলায়েবিলিটি থাকতে হয়। এ কটা হলো তোমার মাইক্রোপ্রসেসরের ফিচার, ঠিক আছে? সো মাইক্রোপ্রসেসর কী হবে, তোমার চিপটা ছোটো সাইজের হবে, সো পোর্টেবল হইতে মানে পোর্টেবল হয়, কস্ট ইফেক্টিভ। তোমার একটা মাইক্রোপ্রসেসর দেখো, তোমার সিপিইউ বেসিক্যালি একটা কম্পিউটারের আমরা যে আগে যে থাকতো কালো একটা বক্স, একটা মনিটর, বা এখন মতো আমাদের ল্যাবে যেগুলো আছে, তাই না? সো এই যে কালো যে বক্সটা, সিপিইউটা, ওটাই কিন্তু বেসিক্যালি কি একটা মাইক্রোপ্রসেসর। তো তুমি যে কালো একটা বক্স সিপিইউ কিনো, ওটার দাম কত হবে, আর একটা মাইক্রোপ্রসেসরের দাম কত, কম না অনেক? সো এইখান থেকে তোমার কস্ট ইফেক্টিভ চলে আসে। ভার্সেটিলিটি, তুমি কী করতে পারবা, মাল্টিপারপাস, বিভিন্ন কাজে ইউজ করতে পারবা, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর। আর মাইক্রো কন্ট্রোলার কী জিনিস, মাইক্রো কন্ট্রোলার কিন্তু মাল্টিপারপাস না, স্পেসিফিক একটা কন্ট্রোলার দিয়ে তুমি দেখা যায় একটা দুইটা কাজ করতে, বেশি কাজ করতে পারো। মাইক্রোপ্রসেসর দিয়ে তুমি কন্ট্রোল করে, প্রোগ্রাম করে যে কোনো কাজ করতে পারো। এই জন্য কিন্তু আমরা কি মাইক্রোপ্রসেসর যখন সংজ্ঞা দিয়েছিলাম, চারটা বলছিলাম, তাই না? মাল্টিপারপাস, ক্লক ড্রিভেন, আর কি ছিল বলো, প্রোগ্রামেবল, ক্লক ড্রিভেন এবং রেজিস্টার বেসড, ঠিক আছে? এই চারটা থাকতে হবে কিন্তু। রিলায়েবিলিটি বলো, রিলায়েবিলিটি কী জিনিস? রিলায়েবিলিটি হলো তোমার যে সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 2 আর 3 যোগ করলে 7 দেখায়, ঠিক আছে? দাম কম, ভার্সেটিলিটি আছে, পাওয়ার কনজাম্পশন কম করে, সাইজও ছোট, কিন্তু 2 আর 3 যোগ দিলে 7 দেখায়, তাই তো দরকার নেই এটা, তাই না? সো রিলায়েবিলিটি হলো এই জিনিসটা, তোমার কি থাকবে, সেটা রিলায়েবল হবে, হ্যাঁ। ফেলিওর রেট অনেক কম থাকে মাইক্রোপ্রসেসরে। তো এই হলো আমাদের ইন্ট্রোডাকশন।
স্লাইডটা স্যার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন, ঠিক আছে। কালকে ভিডিও বানিয়েছিলাম করতে পারবো স্লাইডটা। তারপরে হলো আমাদের চ্যাপ্টার 2। সো আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা মোটামুটি কি কম্পিউটার আর্কিটেকচার, হ্যাঁ ইন্ট্রোডাকশন বড় হয়ে গেছে না, কি বলে বড় হয়েছে। সো চ্যাপ্টার 2তে হলো কি আমাদের আমরা বেসিক্যালি 8086-এ ঢুকবো এখন। সো তোমার বেশি পড়াবো না আজকে, জাস্ট পড়াবো না, জাস্ট দেখা শেষ করে দেবো। এটা কোনটা? এটা হ্যাঁ 806। বলো বলো বলো, শুনি নাই তোমারটা। ও না, শুরু করবো না, জাস্ট আমি দেখাবো যে কী করবো আমরা। হ্যাঁ হ্যাঁ দেখো, ওই যে এটা হলো তোমার কম্পিউটার আর্কিটেকচার, ঠিক আছে। দুই প্রকার আর্কিটেকচার আমরা পড়ছি, একটা হলো ভন নিউম্যান, একটা হলো হার্ভার্ড। সো ভন নিউম্যানে কী হয়, মেমোরি ডাটা একই সাথে থাকে, সিপিইউ কী করে, দুইটারে অ্যাক্সেস করে, ঠিক আছে। সো তুমি এখানে রিডও করতে পারবা, রাইটও করতে পারবা তোমার ইচ্ছা মতো। আর হার্ভার্ডে কী হয়, প্রোগ্রামটা আর ডাটাটা আলাদা থাকে। সো এখানে তোমার যে কাজটা করবা সেই প্রোগ্রামটা আগে থেকে দেওয়া থাকে এবং সিপিইউ কী করে অ্যাক্সেস করে, ঠিক আছে। সো এটা হলো হার্ভার্ড আর্কিটেকচার। সো নর্মাল আমাদের যে কম্পিউটারগুলো আছে বা যেগুলো আমরা ইউজ করি, এগুলো যে প্রসেসরগুলো ইউজ হয় সেগুলো হলো কি তোমার ভন নিউম্যান। কারণ আমরা এগুলো কী করি, প্রোগ্রামেবল, আমরা ইচ্ছা মতো প্রোগ্রাম করতে পারি। আর হার্ভার্ডে কী হয়, আগে থেকে প্রোগ্রাম করা থাকে স্পেশাল পারপাস। তোমার স্পেশাল পারপাসে মাইক্রোপ্রসেসর দরকার হইতেছে, তখন তুমি কী করতেছো, হার্ভার্ড ইউজ করতেছো, লাইক ওয়াশিং মেশিন। আরও অনেক এক্সাম্পল আছে, সার্চ করে দেখো যে হার্ভার্ড। হ্যাঁ কোনগুলা? অ্যাসিক সময় আমার ধারণা নেই। হ্যাঁ অ্যাসিক মাইক্রোপ্রসেসর বানান কি বলো দেখি? ও অ্যাপ্লিকেশন, হ্যাঁ সেম জিনিস এটাই। ওই তুমি যেটা বলতেছো এটা হলো কি তোমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, অ্যাসিক বলে না? হ্যাঁ ফুল নামটা জানি। সো তো এটারই তোমার বলে স্পেশাল পারপাস মাইক্রোপ্রসেসর। সো এই ওই টাইপের যেগুলো মাইক্রোপ্রসেসর আছে সব তোমার কি হার্ভার্ড আর্কিটেকচার ফলো করবে। আর আমাদের 8086, 8085, 8088, 802, 8087, 80887, 80886A এই সবগুলো হলো তোমার কি এই ভন নিউম্যান। ওকে, মানে স্পেসিফিক তুমি বলে দিছো যে আমি এটা দিয়ে এটা করবো। হ্যাঁ ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, এগুলো তোমার কি হবে, এই হার্ভার্ড আর্কিটেকচার ইউজ করা হবে। আর এগুলোতে এটা ওই তোমার স্পেসিফিক যেগুলো, ওগুলোতেও কিন্তু এটা ইউজ করা যায়, বাট কস্ট এফেক্টিভ না, ঠিক আছে। সো তোমার কিন্তু কি ধরো একটা জিনিস তুমি কম দামে করতে পারতেছো, বেশি দামে করার দরকার নেই, তো দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কোথায় আসলাম দেখো, আমরা আসলাম হলো হ্যাঁ নন ভন নিউম্যান আর্কিটেকচারের 8086-এ। সেটা হলো ইন্টেলের 3rd জেনারেশনের একটা মাইক্রোপ্রসেসর, যেটার কত বিটের, 16 বিটের, 16 বিটের। এটার ক্লক স্পিড কত, 3.77 মেগাহার্টজ, ঠিক আছে। সো এটা হলো আমাদের 8086। সো 8086 হলো কি তোমার অ্যাডভান্স ভার্সন 8085। আমরা এগুলো সব বলে ফেলছি। 16 বিটের মাইক্রোপ্রসেসর, 20টা কি আছে তোমার অ্যাড্রেস লাইন আছে। সো দেখো অ্যাড্রেস লাইন হলো, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা ল্যাবে ধরবো ভাইবাতে। হ্যাঁ যে তোমার মানে 8086 সম্পর্কে যা যা আছে সব কিছু তোমার বেসিক জানতে হবে, তাই না? তোমার দেখো এটা কত বিটের প্রসেসর, 16 বিটের প্রসেসর। তারপর অ্যাড্রেস লাইন কয়টা, 20টা। তারপর তোমার ডাটা লাইন কয়টা, 16টা, ঠিক আছে। AD 0 থেকে AD 15 পর্যন্ত পিন ডায়াগ্রামে আরও ক্লিয়ার হবে সব কিছু। ক্লক স্পিড হলো তোমার 3.77 মেগাহার্টজ, সরি 4.77, অবশ্যই প্লে হবে 4.77 মেগাহার্টজ। হ্যাঁ 4.77 মেগাহার্টজ হলো তোমার ক্লক স্পিড। আর
মেমোরি হলো কত 1 মেগাবাইট। আর বিল্ট ইন কোনো ক্যাশে নাই, এটার মধ্যে ক্যাশ মেমোরি নাই, ঠিক আছে। হ্যাঁ, সো নো বিল্ট ইন ক্যাশ। তারপরে তোমার রেজিস্টার অবশ্যই আছে। ওকে, স্যার এই যে এসএসডি স্টোরেজ যেটা স্যার, হ্যাঁ এটা তো স্যার মানে কাজ করার সময় যে রেজিস্টারগুলো ইয়া করবো তারা যেন ফিক্সড করবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফিক্সড করা এটা আর কি। হ্যাঁ, যেমন ধরো তোমার 2 টু দি পাওয়ার 16 কত দেখো তো, 2 টু দি পাওয়ার 16 কত? 1024 না? স্যার 65,536। 2 টু দি পাওয়ার 16 8 দিয়ে ভাগ করো দেখি। 8,192। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আবার আচ্ছা কত আসছিল? 8000। 116। হ্যাঁ, আবার 8 দিয়ে ভাগ করো, এবার দেবে 1024 আসবে। সমালোচনা তো স্যার 1024। 1024 দেখো, 1000 মেগাবাইট মানে কি 1024 বাইট, আর 1024 বাইট মানে কি 1024 ইন্টু 8 বিট। বিট, ও সরি, আচ্ছা কিলোবাইটও তো আছে তোমার না? হ্যাঁ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো 1024 মেগাবাইট, তারপর আসলো কি তোমার কিলোবাইট, তারপর আসলো কি বাইট। সো এই যে তোমার 2 টু দি পাওয়ার 16 যে, হ্যাঁ এখান থেকে আসলে তোমার কি 16 বিটের যেটা আসে আর কি। হ্যাঁ, সো এখান থেকে তোমার 1024 এটা মানে 1 MB যে স্টোরেজ, এটা ক্যালকুলেট করা যায়। আর এরপরে দেখবো, তারপর দেখো তোমার এটা দুটা মোডের অপারেশন সাপোর্ট করে। এটা হলো মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড। আমরা পিন ডায়াগ্রামে দেখবো যে তোমার একটা মিন ম্যাক্স একটা মোড পিন আছে। সো এই মিন ম্যাক্স যদি আমরা ভিসিসিতে কানেক্ট করি তাহলে এটা হলো তোমার ম্যাক্সিমাম মোডে কানেক্ট মানে চলবে, অপারেট করবে। আর যদি আমরা গ্রাউন্ডে কানেক্ট করি তাহলে এক মোডে চলবে আর কি। সো দুইটা মোড সে কী করে তোমার সাপোর্ট করে। সো দুইটা মোড সাপোর্ট করার কারণে তোমার ফিচার বেড়ে যায় আর কি। সো তুমি 40টা পিন দিয়ে আরও বেশি কাজ করতে পারতেছো। তোমার পিন কিন্তু কি ফিক্সড। মাইক্রোপ্রসেসরগুলোতে তোমার বেসিক্যালি এই প্রবলেমটা হয় এখানে, ঠিক আছে। তোমার পিন ডায়াগ্রাম মানে সরি তোমার পিন ফিক্সড, পিন বাড়াতে পারতেছো না তুমি। ওকে, এবং যখন তুমি এই মাইক্রোপ্রসেসরকে আরেকটার সাথে তুমি কানেক্ট করবা তখন তোমার মাঝখানে কিন্তু আরেকটা ইয়া লাগে। তুমি একটা মাইক্রোপ্রসেসরকে ধরো তুমি কী করতেছো, অন্য একটা কোপ্রসেসরের সাথে কানেক্ট করতেছো। কোপ্রসেসর করছি না আমরা, কোপ্রসেসর। একটা মাইক্রোপ্রসেসরকে তুমি একটা কোপ্রসেসরের সাথে কানেক্ট করতেছো। সো তুমি ইজিলি কিন্তু কানেক্ট করতে পারবে না, সরাসরি কানেক্ট করতে পারবে না। মাঝখানে কী লাগবে তোমার একটা, মাঝখানে তোমার এই জিনিসটা কী বলবো না ভুলে গেছি। একাধিক মাইক্রোপ্রসেসর যদি স্যার ওটা বলতেছিলাম, একাধিক মাইক্রোপ্রসেসর তুমি যদি কানেক্ট করতে চাও, বা তুমি একটা মাইক্রোপ্রসেসরের সাথে তুমি একটা মাল্টিপ্লেক্সার কানেক্ট করতে চাও, তাহলে মাঝখানে তোমার ইয়া লাগে একটা, আর যাই হোক কিছু একটা লাগে, ঠিক আছে। স্যার আমরা যদি এমনি বলি আর কি, মানে ইন্টারফেসিং যেটা বলে, ইন্টারফেসিং ইউনিট লাগে একটা। হ্যাঁ, ওটা সুন্দর একটা নাম আছে, আমরা পড়বো এটা। হ্যাঁ, এটা আমাদের মানে সিলেবাসে ফাইনাল পড়বো আমরা জিনিসগুলো, মনে আসতেছে না এখন। এনিওয়ে, আচ্ছা তো এই গেল। তারপর তোমার ফিচার আমরা দেখলাম, ফিচার যেগুলো আছে স্যার মেন মডেল হচ্ছে 8086, এটা স্যার পরে আবার স্যার আগের স্যার 80862। হ্যাঁ, তার মানে এটা কি স্যার এটার আপডেট? আপডেট ভার্সন আর কি। 80862, 808 এই যে 1 যেটা আবার সি দিয়া যেটা, এগুলো তোমার 808 বিভিন্ন যে আপডেট থাকে না ওগুলো আর কি। মেন মডেল হচ্ছে মানে মেইন বেসিক মডেলটা হলো 806, আমরা 806ই পড়বো আর কি, এর বাইরে আমরা কিছু পড়বো না। দেখো এইখানে যে ফিচারগুলো আছে, সো তোমার পাইপলাইনিং, ঠিক আছে। তো তোমার মাইক্রোপ্রসেসর পাইপলাইনিং অ্যালাউ করে। সো পাইপলাইনিং কি? পাইপলাইনিং হলো তোমার একটা কাজ তুমি করতেছো, একটা কাজ শেষ হওয়ার আগেই অন্য একটা কাজ আমি কী করলাম, ফেচ করে নিয়ে আসলাম। সো আমি একটা কিউ তৈরি করে দিলাম, ঠিক আছে। সো এটা হলো আমার টাস্ক 1।
টাস্ক 1 এক্সিকিউশন হইতেছে, এই হওয়ার মধ্যে আমি কী করলাম, মেমোরি ব্যাংক থেকে টাস্ক 2কে ফেচ করে নিয়ে আসলাম। সো এটা হলো কি তোমার পাইপলাইনিং। সো এখানে তোমার একটা লম্বা কিউ থাকবে, তুমি কী করবে, একটার পর একটা আসবে, কাজ আসবে, সে কাজ করতে থাকবে সাইমultaneously। সো হ্যাঁ, সো এখানে তোমার দুইটা স্টেজে তোমার দুইটা স্টেজে পাইপলাইনিং হয়। সো তোমার ওই যে যেটা বলতেছিলাম যে তোমার যেহেতু তোমার দুইটা স্টেজে পাইপলাইনিং হচ্ছে, সো জিনিসটা কী হইতেছে, অনেক স্মুথ হইতেছে, ফাস্ট হইতেছে। তোমার এই যে দেখো ফেচ স্টেজ আর কি এক্সিকিউট স্টেজ, মানে একটা যখন নাকি এক্সিকিউট করতেছে, একটা এক্সিকিউট করতে করতে তোমার একটা কী হইতেছে, ফেচ করে নিয়ে আসছে পড়তেছে আর কি। সো তোমার পাইপলাইনিং দুইটা হইতেছে। হ্যাঁ, ফেচ করা মানে হলো তোমার মানে বেসিক্যালি একই রকম, কিন্তু কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, মৌলিক কিছু ডিফারেন্স আছে। তুমি একই রকম বলতে পারো, ফেচ করা রিড করা বলতে পারো একই। এখন কি বলো। সংখ্যা কি বাড়ছে না এখনো দুইটাই আছে? এখন তো তোমার 8086 আমরা ইউজই করি না। হ্যাঁ যেগুলো যে প্রসেসরগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, ওগুলো তো যে কোর বেড়ে গেছে না, কোর বেড়ে যাওয়া মানে কি, তুমি এক একটা কোর এক একটা প্রসেসরের সমান কাজ করতে পারতেছে। সো তোমার এটা একটা প্রসেসর যদি তোমার দুটো পাইপলাইন ইউজ করতে পারে, এখন কোরাই 9 দিলে কটা ইউজ করতে পারবে, 18টা। বাট সব কিন্তু ইউজ করে না, এটা জানো, এটা কিন্তু করে না, এক্সট্রিম কেসে করে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ইউজ করে। এই যে দেখো তোমাদের বলছিলাম ইন্টারাপ্ট, যে প্রোগ্রাম কীভাবে স্টপ করে, তাই না? সো আমাদের এখানে দেখো 256টা কি আছে ইন্টারাপ্ট আছে। সো ইন্টারাপ্ট আমরা 256 ইন্টারাপ্ট পড়বো। ওকে, তারপরে হ্যাঁ এক্সিকিউট স্টেজেস 3 ইনস্ট্রাকশন এই গেল। তারপরে দেখো তোমার এই 8085 আর 8086 এর মধ্যে কম্প্যারিজনটা কি। 8085 আগে ছিল অবশ্যই, আর 8086টা পরে। 8085 হলো তোমার কত বিটের, 8 বিট, আর 86টা হলো 16 বিটের। তারপর অ্যাড্রেস বাস 85-এ ছিল 16টা, 85-এ হলো 20টা। তারপর তোমার ইনস্ট্রাকশন কিউ ছিল না, এখন কি ইনস্ট্রাকশন কিউ আছে। পাইপলাইনিং সাপোর্ট করে 8086। তারপরে তোমার আইও, হ্যাঁ যেহেতু 216 16536টা ইনপুট আউটপুট সে কী করতে পারতেছে, তোমার অ্যালাউ করতেছে। কস্ট একটু বেশি তো হবেই, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ঠিক আছে। এই যে হ্যাঁ, এখান থেকে বেসিক্যালি আমরা কালকে পড়াশোনা শুরু করবো, দ্য আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসর। সো হ্যাঁ, এটা আজকে আমরা পড়বো না, এটা কালকেই দেখবো আমরা। সো আমরা এখান থেকে কালকে শুরু করবো। ওকে, ঠিক আছে।